আচ্ছা, একবার ভাবুন তো, যদি কোনো নিয়মকানুন না থাকে, কোনো বড়দের শাসন না থাকে, তাহলে কি হবে? চলুন উইলিয়াম গোল্ডিংয়ের বিখ্যাত উপন্যাস লর্ড অফ দ্য ফ্লাইজের সেই ভয়ঙ্কর সুন্দর জগতে প্রবেশ করা যাক। এই বিশ্লেষণে আমরা দেখব সভ্যতার মুখোশটা সরে গেলে মানুষের ভেতর থেকে আসলে কি বেরিয়ে আসে। এই গল্পটা আসলে এই একটা গভীর প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করে। মানুষের আসল সত্তাটা কি? সে কি স্বভাবতই ভালো, নাকি সুযোগ পেলেই তার ভেতরের পশুটা বেরিয়ে আসে? চলুন, এই সফরের শেষে হয়তো একটা উত্তর পাওয়া যাবে। গল্পের প্রেক্ষাপটটা কিন্তু খুবই সাধারণ। একটা বিমান দুর্ঘটনার পর একদল ব্রিটিশ স্কুল ছাত্র এক নির্জন দ্বীপে আটকা পড়ে। কোনো প্রাপ্তবয়স্ক নেই, কিচ্ছু নেই। দ্বীপটা যেন একটা খালি খাতা, যেখানে মানব প্রকৃতির আসল রূপটা লেখা হবে। তো গল্পটা শুরু হচ্ছে অনেকটা একটা সামাজিক পরীক্ষার মতো। চলুন দেখি এই ছেলেরা সভ্যতা ছাড়া, নিয়ম ছাড়া কিভাবে নিজেদের গুছিয়ে নেয়। শুরুতে কিন্তু ওরা বেশ ভালোই চেষ্টা করেছিল। সবাই মিলে র্যালফকে নেতা বানালো। আর এই শঙ্খটা, এটা হয়ে উঠল ওদের আইন আর শৃঙ্খলার প্রতীক। নিয়মটা সহজ। যার হাতে শঙ্খ থাকবে, কথা বলার অধিকার শুধু তারই। মানে ওরা চেষ্টা করছিল নিজেদের ফেলে আসা জগৎটাকে আবার নতুন করে গড়ার, নিজেদের মতো করে একটা সভ্যতা তৈরির প্রথম ধাপ আর কি। কিন্তু এই একতা, এই চেষ্টা খুব বেশি দিন টিকল না। খুব তাড়াতাড়ি ওদের মধ্যে দুটো আলাদা ভাবনা, দুটো আলাদা দলের জন্ম হলো, যা এই গল্পের মূল সংঘাতটা তৈরি করে দিল। একদিকে ছিল র্যালফ। সে নিয়মকানুন মেনে চলতে চায়, উদ্ধারের আশায় একটা সংকেত আগুন সবসময় জ্বালিয়ে রাখতে চায়। সে হল গণতন্ত্র আর সভ্যতার প্রতীক। আর ঠিক তার উল্টো দিকে আছে জ্যাক, ক্ষমতা, নিয়ন্ত্রণ আর শিকারের রোমাঞ্চে মত্ত। সে আসলে মানুষের ভেতরে লুকিয়ে থাকা সেই আদিম বর্বর প্রবৃত্তিটারই প্রতিচ্ছবি। এই গল্পটা ভালোভাবে বুঝতে হলে এই প্রতীকগুলো চেনা খুব জরুরি। যেমন ধরুন শঙ্খটা, ওটা হলো ওদের আইন আর গণতন্ত্র। পিগের চশমাটা হলো জ্ঞান আর প্রযুক্তি, কারণ ওটা দিয়েই আগুন জ্বালানো সম্ভব। আর সংকেত আগুনটা হলো ওদের আশা, সভ্য জগতে ফিরে যাওয়ার আশা। এই জিনিসগুলোই ওদেরকে পুরনো পৃথিবীর সাথে জুড়ে রেখেছিল। কিন্তু নিয়ম মেনে চলার এই চেষ্টাটা আস্তে আস্তে ফিকে হতে শুরু করে। ভেতরের যে আদিম প্রবৃত্তি, শিকারের যে নেশা, সেটা ধীরে ধীরে মাথা চাড়া দিয়ে উঠতে থাকে। এরপর আসি গল্পের একটা মারাত্মক টার্নিং পয়েন্ট। জ্যাক যখন শিকারের জন্য মুখে রং মাখে, সে যেন আর আগের জ্যাক থাকে না। এই মুখোশটা তাকে লজ্জা, ভয়, আত্মসচেতনতা এসব কিছু থেকে মুক্তি দেয়। তার ভেতরের যে হিংস্র সত্তাটা আছে, সেটাকে পুরোপুরি বের করে আনে। শিকারীদের এই স্লোগানটা শুনলেই বোঝা যায় পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে। এটা শুধু একটা চিৎকার নয়, এটা ওদের বর্বরতার দিকে নেমে যাওয়ার একটা ভয়ঙ্কর প্রতীক। শিকার করাটা তখন আর শুধু খিদে মেটানোর জন্য নয়, ওটা হয়ে উঠেছিল রক্তপাতের এক হিংস্র উৎসব। আর এরপর ভয়টাই হয়ে ওঠে সবচেয়ে বড় অস্ত্র। জ্যাক একটা কাল্পনিক শত্রুর ভয় দেখিয়ে বাকি ছেলেদের নিয়ন্ত্রণ করতে শুরু করে, ওদের মনের গভীরের আতঙ্কটাকে কাজে লাগিয়ে। ছোট ছেলেরা বিস্টি নামের এক কাল্পনিক দানবের ভয়ে একেবারে কাবু হয়ে পড়ে। ওদের মনে হতে থাকে জঙ্গলের অন্ধকারে ভয়ঙ্কর কিছু একটা লুকিয়ে আছে, আর এই ভয়টাই ধীরে ধীরে ওদের যুক্তিবুদ্ধি সব গ্রাস করে ফেলে। কিন্তু দলের মধ্যে একমাত্র সাইমন, যে ছিল খুব শান্ত আর অন্তর্মুখী, সে প্রথম আসল সত্যিটা উপলব্ধি করতে পারে। সে বোঝানোর চেষ্টা করে যে আসল দানবটা বাইরে কোথাও নেই, ওটা আসলে আমাদের সবার ভেতরেই লুকিয়ে আছে। আর এই ভেতরের অশুভ শক্তিরই বাস্তব রূপ হল লর্ড অব দ্য ফ্লাইজ, মানে দানবকে উৎসর্গ করা পচা গলা শূকরের মাথাটা। সাইমন যখন ঘোরের মধ্যে ওটার মুখোমুখি হয়, মাথাটা যেন কথা বলে ওঠে, আমি তোমারই অংশ। মানে অশুভ শক্তি কোনো বাইরের জিনিস নয়, এটা আমাদের প্রত্যেকের মধ্যেই আছে। আর এরপরেই সভ্যতা পুরোপুরি ভেঙে পড়ে। শৃঙ্খলার চূড়ান্ত পতন ঘটে, যার পরিণতি হয় অত্যন্ত ভয়াবহ এবং মর্মান্তিক। এই পতনটা ঘটে খুব তাড়াতাড়ি আর খুব নৃশংসভাবে। প্রথমে সত্যের মৃত্যু হয়। সাইমন যখন ওদের বলতে আসে যে কোনো দানব নেই, তখন ওরা ওকে দানব ভেবেই মেরে ফেলে। এরপর চুরি হয়ে যায় যুক্তি। জ্যাকের দল পিগের চশমাটা কেড়ে নেয়। আর সব শেষে রজার নামের ছেলেটা একটা বিশাল পাথর ফেলে পিগিকে হত্যা করে, আর তার সাথে ভেঙে চুরমার করে দেয় শঙ্খটাকেও।
আইন আর শৃঙ্খলার শেষ চিহ্নটুকুও মুছে যায়। মারা যাওয়ার ঠিক আগে পিগির করা এই শেষ প্রশ্নটাই যেন পুরো গল্পের সারমর্ম। সভ্যতা নাকি বর্বরতা, কোনটা ভালো? আর ছেলেরা তো তাদের কাজের মাধ্যমে উত্তরটা দিয়েই দিয়েছিল। ওরা বর্বরতাকেই বেছে নিয়েছিল। গল্পের শেষটা একই সাথে খুবই বিদ্রুপাত্মক এবং মানব প্রকৃতির সম্পর্কে আমাদের এক ভয়ঙ্কর সত্যের মুখোমুখি করে দেয়। পরিহাসটা একবার ভাবুন, র্যালফকে খুঁজে বের করে মারার জন্য জ্যাকের দল পুরো দ্বীপেই আগুন লাগিয়ে দেয়। উদ্ধারের জন্য বানানো সংকেত আগুন নয়, বরং এই ধ্বংসের আগুন দেখেই শেষ পর্যন্ত একটা জাহাজ ওদের খুঁজে পায়। যখন একজন নৌসেনা অফিসার ওদের উদ্ধার করতে আসেন, তিনি এই বীভৎস পরিস্থিতি দেখে ভাবেন ছেলেরা বুঝি মজার খেলাধুলা করছে। তিনি দ্বীপের এই ভয়ঙ্কর বাস্তবতাকে বুঝতেই পারেন না, আর তার নিজের প্রাপ্তবয়স্কদের জগতের যুদ্ধের সাথে এই বাচ্চাদের যুদ্ধের কোনো মিলও খুঁজে পান না। উপন্যাসের এই বিখ্যাত শেষ লাইনটাই সবকিছু বলে দেয়। র্যালফের কান্নাটা উদ্ধার পাওয়ার আনন্দের ছিল না, ও কাঁদছিল ওর নিষ্পাপ শৈশব হারিয়ে যাওয়ার জন্যে, আর মানুষের মনের গভীরে লুকিয়ে থাকা অন্ধকারের এই ভয়ঙ্কর রূপটা চাক্ষুষ করার জন্যে। আর লেখক গোল্ডিং ঠিক এই প্রশ্নটাই আমাদের জন্য রেখে গেছেন। এই গল্পটা কি শুধু কয়েকটা বাচ্চার বর্বর হয়ে যাওয়ার কাহিনী, নাকি এটা আসলে আমাদের সবার ভেতরের অন্ধকারের একটা আয়না? সেই অন্ধকার যা লেখক নিজে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতায় চাক্ষুষ করেছিলেন। ভাবার মতো একটা বিষয়, তাই না?